প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে, শুনলে চমকে ওঠার মতো। দর্শকের আগে একটা বিশ্লেষণে আপনাদেরকে শুনিয়েছি, বিশ্লেষণ সহ, যে আমরা কি অবস্থায় ছিলাম। যেমন ভারতের ভিতরে যে মুসলিম নির্যাতন, গুজরাট, কাশ্মীর, বিভিন্ন জায়গায়, আপনি বাংলাদেশে বসে আমরা ভিডিও বানাই, বক্তব্য দিই, এরকম যারা বানায়, ভারতের নজরে এগুলো পড়লে ভারত বাংলাদেশ থেকে গুম করে ফেলতো। কিভাবে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলতো যে অমুকে আমাদের এই বিষয়ে কথা বলেছে, ওকে ধরে আনো, ধরে এনে বর্ডার থেকে ওদের হাতে ছেড়ে দিত। ওরা গুম করে নির্যাতন করতে নিয়ে কাউকে মেরে ফেলতো, কাউকে আবার ফেরত দিত। আমরা এই অনিরাপদ বাংলাদেশে ছিলাম। আমরা স্বাধীন বাংলাদেশে ছিলাম না। হাসিনার আমলে আমরা স্বাধীন ছিলাম না। আমরা স্বাধীন হয়েছি 5 আগস্টের পর। দর্শক, এবার সেই গুম কমিশনের তথ্যে আরো বের হয়েছে, গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। সাপোজ সেনাবাহিনীর কোনো অফিসার, সেনাবাহিনীর মধ্যে কিন্তু ভালো অফিসারই বেশি। আমি জানি, সেনাবাহিনীর সাথে চলি, সেনাবাহিনীর মধ্যে ভালো অফিসার বেশি। এরা সৎ, নামাজি, এদের মধ্যে সততা থাকে, ইন্টিগ্রিটি থাকে, অনেস্টি থাকে, এদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু খারাপ অফিসারও আছে, এরা দুর্নীতি করে, টাকা লুটপাট করে, দালালি করে, মানবাধিকার লঙ্ঘন করে, সব করে, কিন্তু আসলে ভালো বেশি। তো এজন্যে শুধু ওই খারাপ বেছে বেছে বড় অফিসার বানানো হতো, সেনাপ্রধান বানানো হতো। আজিজের মতো মাফিয়াকে সেনাপ্রধান বানানো হয়েছে। চিন্তা করেন যে বাংলাদেশি সেনাপ্রধান কারা হতো। এখন ভালো লোক যদি কেউ এই গুম করতে রাজি না হতো, কোনো অফিসার, যে না না এই ধরনের অন্যায় আমি করতে পারবো না, আমার চাকরি যায় যাক, তার মিনিমাম নৈতিকতা বোধ তো আছে। আমি চাকরি বাঁচাতে একজন মানুষকে হত্যা করবো বা গুম করে ফেলবো, এটা তো হতে পারে না। এরকম কেউ রাজি না হলে তার তথ্য হাসিনার কাছে পাঠাতো। তারপরে হাসিনা তাকে হয় চাকরিচ্যুত করতো। আমার অনেক পরিচিত আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, পেনশনের টাকা দেওয়া হয়নি, তারা যে একটা ফ্ল্যাট প্লট পাওয়ার কথা তাও দেওয়া হয়নি, এখন হয়তো অনেকে পাওয়া শুরু করেছে। এরকম অনেকে আছে যে কোনো কারণ না, জাস্ট হাসিনা অবৈধ নির্দেশ মানতে রাজি না, অথবা তার 14 গোষ্ঠীর মধ্যে জামাত আছে, তার চাকরি শেষ। সেনাবাহিনীতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে, প্রমোশন আটকে রেখেছে। আমি অনেক ঘটনা জানি, শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীতে। ডিফেন্স বলতে যা বুঝে 3 বাহিনীতে এই ঘটনা ঘটতো। সৈনিক থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার, কমিশন অফিসার বা প্রমোটেড, এসব আকাম করতে রাজি না হলেই শেখ হাসিনার কাছে তথ্য চলে যেত। তারপরে শেখ হাসিনা হয়তো বা তাদেরকেও কাউকে গুম করতো বা মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরিচ্যুত করতো, বঞ্চিত করত। এবং এগুলো অপারেট করতো রয়ের ট্রেনিং। এই ঘটনাগুলো ঘটতো যে অমুককে গুম করো বা গুম এইভাবে করতে হবে, রয় এসে ঠেকাতো। ডিজিএফআই একটা ফ্লোর রয়ের জন্য বরাদ্দ ছিল, কচুকাতের, যে এখানে কাজ করবে। এখন হয়তো বা সেটা নেই। এখন একটা সহজ হিসাব, সহজ একটা অ্যানালজি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। এই যে খবরটা, গুম কমিশনের প্রতিবেদনের যে খবরটা, গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এর মানে যারা গুমে রাজি না, তাদেরকে তো আর শেখ হাসিনা প্রমোশন দিবে না, সহজে বোঝা যায়। তাদেরকে চাকরিচ্যুত করবেন বা একদম ধৈর্য বানিয়ে রাখবেন। তাহলে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত বড় অফিসার হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে। কিভাবে বানিয়েছে? তিনি কি গুমে রাজি ছিলেন নাকি? গুমে রাজি না থাকলে এত বড় অফিসার কি তার হওয়ার কথা? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। দর্শক, আপনি কি মনে করেন, এই যে ওয়াকারুজ্জামান যদি দুধের ধোয়া হতো, খুব ভালো হতো, তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে? শুধু আত্মীয়? হ্যাঁ, বিপ্লবে ওয়াকারের ভূমিকা আমরা অ্যাপ্রিসিয়েট করি, তিনি আমাদের সহযোদ্ধা। কিন্তু গুম বিষয়ে তার অবস্থান কি ছিল? তিনি কি গুমে রাজি ছিলেন কি রাজি ছিলেন না? আর গুমে রাজি না থাকলে এত বড় পদে তিনি কিভাবে এসেছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিতে চাই, আপনার জবাব দিবেন। দর্শক, গুম খুনে জড়াতে কিছু কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে তা লিখিতভাবে জানানোর তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এখন যেসব কর্মকর্তা গুম খুনে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে এখন খুঁজে বের করে এই সরকারের উচিত পুরস্কৃত করা, তাদের বড় বড় পদে বসানো উচিত। শুধু টাকা পয়সা দিয়ে পুরস্কৃত না, তাদেরকে বয়স থাকলে চাকরিতে বড় অফিসার বানানো উচিত, না থাকলে রাষ্ট্রদূত বা এরকম বিভিন্ন পদে দেওয়া উচিত। কারণ তারাই হচ্ছে প্রকৃত মানবতাবাদী অফিসার।
এসব চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সম্প্রতি প্রকাশিত অন্তর্বর্তী সরকারি তদন্ত প্রতিবেদন। অবাক হচ্ছেন না? চমকে উঠছেন না? কি হয়েছিল বাংলাদেশে? আমরা কোন বাংলাদেশে ছিলাম? গত 24 জন প্রকাশিত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, যদিও এই গুম কমিশনের মেয়াদ অনেক বাড়ানো হয়েছে, অন্তর্বর্তী প্রতিবেদন ধাপে ধাপে আসছে। বলা হয় 4 জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমন একটি ঘটনা উদাহরণ তুলে ধরা হয়েছে। এই ঘটনা দেখা যায় র্যাবের গোয়েন্দা শাখার এক কর্মকর্তাকে দীর্ঘদিন আটক এক বন্দীকে হত্যা করতে বলা হয়, কারণ অসতর্কতায় বন্দীর অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল। তবে তিনি কারো কোন গুমগৃহীত কোনো ব্যক্তির অবস্থান ফাঁস হলে তাকে হত্যা করার কথা বলতো। এখন এই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তিনি কিন্তু হত্যার হুমকিতে ছিলেন এবং হাসিনা তাকে হত্যার নির্দেশনা দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছে। যাদেরকে হত্যা করতে বলেছিল তারা হয়তোবা একটু এদিক ওদিক করে এই যে করছি, প্রক্রিয়া চলছে, এগুলো বলে সময় নিয়েছিল। হাসিনা তাকে হত্যা করতে বলেছিল। বিশেষ করে আব্দুল্লাহ আমান আজমি যে জীবিত আছেন, এটা সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তা ফাঁস করে দিয়েছিল, আপনারা জানেন। আয়না ঘর, সেই কর্নেল হাসিনুর, এদের কথা আপনি জানেন। এখন এটা জানাজানি হওয়ার পরেই হাসিনা হত্যা করার নির্দেশ দিয়েছে। কিন্তু আল্লাহর রহমত, এখন আব্দুল্লাহ আমান আজমি আছে বাংলাদেশে বীর দর্পে, রাষ্ট্রের পুলিশ প্রোটেকশন নিয়ে তিনি চলেন, আর হাসিনা পালাতক, হাসিনা 14 গোষ্ঠী পালাতক। তবে তিনি বেআইনি এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান এবং বলেন, যদি ওনাকে মারতে হয় তাহলে আমাকে সরিয়ে দিন, আমি মারব না। শেষ পর্যন্ত বন্দীকে হত্যা করা হয়নি এবং ওই কর্মকর্তা 5 আগস্টের পরও চাকরিতে বহাল ছিলেন। এই 2-1টা ঘটনা বহাল থাকা বা এরকম আল্লাহর রহমতে ঘটে যায়। কারণ এটা 2-1টা ধরা পড়েছে, কিন্তু এটা ছিল কমন প্রিন্সিপাল। যেই অস্বীকৃতি জানাতো, আমি জানি আমাদের কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় তো আছে, বা চাকরিচ্যুত হয়েছে, এরকম আছে। কিভাবে গুম খুন হতো, কিভাবে হত্যা করা হতো, গুম করে র্যাবের চাকরি করতো, সেনাবাহিনী, অনেকে আমাদের কাছে বর্ণনা দিয়েছে, আমরা জানি সব। তখনও বলতাম, এখনো বলি। আর এখন আনুষ্ঠানিকভাবে তদন্তে বেরিয়ে আসে। আর তখন চাইলেও তো একদম ওপেনলি বলতে পারতাম না, কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে আংশিক বলতে হতো। তদন্ত কমিশন বলছে এই ঘটনা পুরোপুরি কাকতালীয়ভাবে উন্মোচিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সদস্য 5 আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথি ঘেটে র্যাব কর্মকর্তাদের হাতে তুলে লেখা 2টি চিঠি আবিষ্কার করেন। এতে তারা বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানান এবং এসব চিঠি গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লিখলেও সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি 2015 সাল থেকে ভারত পালানোর পর্যন্ত নথি নিজের কাছে রেখেছিলেন। এইসব গুম টুম কেস টেস, এই যে হত্যা কেস, এটা হাসিনা নিজে ডিল করতেন। কত বড় গণহত্যাকারী ডাইনি, হত্যার কেসগুলো নিজে ডিল করতেন, এগুলো অন্য কাউকে দায়িত্ব দিতেন না, এজন্য এগুলো এসেছে। এটা আল্লাহর রহমত যে জনগণ গণভবন দখল করেছিল বলে এই কাগজগুলো এসেছে, নইলে এই ওয়াকার বাহিনী এগুলো আমাদের জানতেই দিত না, এমনকি সে আয়নাঘর ভিজিট করতেই দিচ্ছিল না। তাহলে চিন্তা করেন, এই যে ঘটনাগুলো, এগুলো কেউ ওয়াকার জানতেন না, না জানলে কিভাবে তিনি সেনাপ্রধান হলেন? এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই।